শুরু করি ট্রান্সলেশন নাম্বার 6। লাস্ট ডেতে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা রিপোর্ট রাইটিং করেছিলাম, ইন্ডিয়া চায়না ক্ল্যাশ। খুব ভালো করে তোমরা সেটা দেখার চেষ্টা করবে, যাতে ইন্ডিয়া ক্লাস টাইপের যে রকমই রিপোর্ট আসুক না কেন, যেরকম পয়েন্টে দিক না কেন, যাতে খুব ভালো করে তোমরা লিখতে পারো। আর যদিও এটা খুব ইম্পর্ট্যান্ট প্রতিটা নাগরিক হিসাবে টোটাল ব্যাপারটাকে জানা। যাই হোক, আমরা ট্রান্সলেশনের দিকে চলে আসি। ট্রান্সলেশন আমরা করছি পিকে দে সরকারের বই থেকে, আর এটা হচ্ছে এক্সারসাইজ 89। এর নাম্বার হচ্ছে 89। হয়তো দু একজনের বই নাও মিলতে পারে, এটা 2015 বা 14 সালের বই, এখান থেকে এটা নেওয়া রয়েছে। তো আমরা কি করব, তোমরা এটা পড়তে পারো, আর এই যে হিন্টস যেটা রয়েছে সেই অনুসারে আমরা কাজ করব। তো এক একটা লাইন অনুসারে আমি যেমন লাস্ট ভিডিওতে ব্রেক করার চেষ্টা করেছিলাম, ব্রেক করে করে আমি করানোর চেষ্টা করব। তো চলে আসি প্রথম সেন্টেন্সের দিকে। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে ঢোকার প্রবর্তন হয় 1825 খ্রিস্টাব্দে। আমি শুরুতেই কি বলেছিলাম যে সবার প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সবার প্রথমে যেটাকে নজর দিতে হবে ভার্ব কোথায় আছে, ক্রিয়া কোনটা। তো ক্রিয়া দেখতে পাচ্ছি প্রবর্তন হয়, এটা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে সাবজেক্ট খোঁজার, তাহলে এটা হয়ে গেল ভার্ব সাবজেক্ট খোঁজার। কে প্রবর্তন হয় দেওয়া আছে না, কি প্রবর্তন হয় দেওয়া আছে, দেওয়া আছে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে ঢোকার। তো কি প্রবর্তন হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে ঢোকার প্রবর্তন হয়। তো বুঝতে পেরেছি কি এর অ্যান্সার পেয়ে গেছি, তাহলে এটাই হয়ে গেল আমাদের কি সাবজেক্ট। এবার চলে আসি 1825। 1825 মানে বুঝতেই পারছো এটা সময়কে রিপ্রেজেন্ট করছে, তার মানে এটা কাকে রিপ্রেজেন্ট করছে, টাইমকে, তার মানে এটা কার অ্যান্সার, হোয়েনের অ্যান্সার। তো চলে আসি এবার আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে সাবজেক্টকে কি করে লিখবো, এটাই হচ্ছে প্রশ্ন। এটা যদি লিখে ফেলতে পারি, একে যদি ব্রেক করতে পারি, তবে দেখবে খুব ইজি হয়ে যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে, কি দিয়ে, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে, তাহলে কিসের মাধ্যমে, দিয়ে মানে কিসের মাধ্যমে, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কি করা যায়, সরকারি চাকরিতে ঢোকা যায়। তো আমি এটা বলতে পারি সরকারি চাকরিতে ঢোকা যায় কিসের মাধ্যমে, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, একদম বলতে পারি। তো এন্ট্রি ইনটু গভর্নমেন্ট সার্ভিস, এর মানে হচ্ছে সরকারি চাকরিতে ঢোকা যায় কিসের মাধ্যমে, থ্রু মানে মাধ্যমে, কিসের মাধ্যমে, কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে। বুঝতে পারলাম, দেখো কত ইজি হয়ে গেল সেন্টেন্সটা, শুধু ব্রেক করাটা ইম্পর্টেন্ট। এন্ট্রি ইন্টু গভর্নমেন্ট সার্ভিস থ্রু কম্পিটিটিভ এক্সামিনেশন। এবার তারপর আমরা কি করব, প্রবর্তন হয়। প্রবর্তন হয় মানে কি, প্রবর্তন করা হয়। তাহলে কি হবে, ওয়াজ ইন্ট্রোডিউসড, প্যাসিভে আছে। কখন করা হয়, 1825 খ্রিস্টাব্দে, ইন 1825। তো দেখো কতটা সিম্পল জিনিস, এটা চলে গেল আমাদের হোয়েনের অ্যান্সার। সবার প্রথমে আমি এই কারণে, যারা শুরুয়াত করছো ব্রেকে করো, ব্রেক করে করো সেন্টেন্স, খুব ইজি হয়ে যাবে। চলো আসি পরের সেন্টেন্সের দিকে। এই প্রবর্তনের একটি ইতিহাস আছে, তাহলে এই প্রবর্তনের কি আছে, একটি ইতিহাস আছে। তো এটা আমরা শুরু করতে পারি কি দ্বারা, ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা শুরু করতে পারি। সেখানে আছে, সেখানে হয় একটি ইতিহাস, কিসের ইতিহাস, মানে যে প্রবর্তন হয়েছে তার একটি ইতিহাস, সেখানে হয় প্রবর্তনের একটি ইতিহাস। তো সেটাই লিখেছি, দেয়ার ইজ আ হিস্ট্রি, সেখানে আছে একটি হিস্ট্রি। কিসের হিস্ট্রি, অফ দিস ইন্ট্রোডাকশন, এই যে প্রবর্তন যেটা হয়েছে তার হচ্ছে একটা হিস্ট্রি, দেয়ার ইজ আ হিস্ট্রি। তো এরকম চেষ্টা করবে যখনই সাবজেক্টকে যখন খুব ভালো মতো করে প্রথমে লেখা যাচ্ছে না, তখন ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা তোমরা শুরু করতে পারো, দেখবে সেন্টেন্সের কোয়ালিটিটা বেড়ে যাবে। চলো আসবো পরের সেন্টেন্সে। উল্লেখিত সালের ডিসেম্বর মাসে, কখন, তো এটা তো দেখো শুরুতেই পড়তে পড়তে হয়ে গেল কখন, উল্লেখিত সালের ডিসেম্বর মাসে কখন, হোয়েনের অ্যান্সার এটা দিয়ে দিল, মানে এটা টাইমকে রিপ্রেজেন্ট হয়ে গেল। সংস্কৃত কলেজে একটি অধ্যাপকের পদ খালি হয়, সংস্কৃত কলেজে একটি অধ্যাপকের পদ খালি হয়, এটা দেওয়া রয়েছে। তো সবার প্রথমে এটা বুঝতে পারলাম টাইম। এরপরে আমরা খুঁজবো যে এখানে কোথায় ভার্ব রয়েছে, এটা টাইম হয়ে গেল, এর কাজ হাটিয়ে দিলাম, এবার খুঁজবো ভার্ব। তো খালি হয় মানে হয়টাকে আমি ধরলাম যে ভার্ব। আচ্ছা, খালি মানে বুঝতেই পারছি ভ্যাকান্ট এটা। আচ্ছা, কি খালি হয়, প্রশ্ন হচ্ছে কি খালি হয়, একটি পদ খালি হয়, একটি অধ্যাপকের পদ খালি হয়। বুঝতে পেরেছি, কি খালি হয়, একটি অধ্যাপকের পদ খালি হয়। ক্লিয়ার হলো। আচ্ছা, অধ্যাপকের পদ যেটা রয়েছে সেটা কোথাকার অধ্যাপকের পদ, সংস্কৃত কলেজের। তো এটা হয়ে গেল এর সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন। চলো ইংলিশে আসি, বুঝতে পারবে খুব ভালো মতো। তো
তো সবার প্রথমে যদি তোমরা হোয়েনকে শুরুতে লিখতে চাও তো শুরুতে লেখো, নাহলে লাস্টে দিয়ে দেবে, অসুবিধার কোনো ব্যাপার নেই। কারণ আমরা জানি যে টাইমকে আমরা লাস্টেও দিতে পারি আবার শুরুতেও। বিশেষ করে আমরা যখন জোর দিই তখন আমরা শুরুতে দিই, আর না হলে লাস্টে দিয়ে দিই জেনারেল সেন্সে। ইন ডিসেম্বর অফ দ্যাট ইয়ার, উল্লেখিত সালের মানে অফ দ্যাট ইয়ার দিতে পারো, অথবা দিতে পারো অফ দ্য সেইড ইয়ার। সেইড ইয়ার মানে উল্লেখিত ইয়ার, যেটা পূর্বে উল্লেখিত রয়েছে, অফ দ্য সেইড ইয়ার। তো যা খুশি তোমরা দাও, অসুবিধার কিছু নেই। ইন ডিসেম্বর অফ দ্যাট ইয়ার। তো এটা হয়ে গেল শুরুর কাজ। সংস্কৃত কলেজে একটু অধ্যাপকের পদ খালি হয়, তাহলে আমি দিলাম ফিল ভ্যাকেন্ট, যেটা এখানে দিয়ে দিয়েছিল ফিল ভ্যাকেন্ট, তাই আমি ওখানে সেটাই দিলাম ফিল ভ্যাকেন্ট। আচ্ছা, কি হয়েছিল, কি খালি হয়েছিল? তা প্রশ্ন হচ্ছে একটি অধ্যাপকের পদ খালি হয়েছিল। পদ মানে তোমরা বলতে পারো পোস্ট, পদকে। তাহলে দ্য পোস্ট, কিসের পোস্ট? অফ আ প্রফেসর। তাহলে পোস্টটা কিসের? অফ আ প্রফেসর। তাহলে একটি পদ, কিসের পদ? অধ্যাপকের। দ্য পোস্ট অফ এ প্রফেসর, একটি পদ অধ্যাপকের। পদ, দ্য পোস্ট, কি খালি হয়েছিল? একটি পোস্ট, কিসের পোস্ট? অফ আ প্রফেসর। কোথাকার? কোথাকার এক্সট্রা ইনফরমেশন কি দিচ্ছে? হচ্ছে ইন সংস্কৃত কলেজ। কোথাকার? ইন সংস্কৃত কলেজের। তাহলে একটি পোস্ট, আচ্ছা পোস্টটা কোথাকার, এটা সম্পর্কে কিন্তু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। কোথাকার? এটা দ্য পোস্ট, কিসের পোস্ট? অফ আ প্রফেসর। কোথাকার? সংস্কৃত কলেজের। বুঝতে পেরেছি? এটা সম্পর্কে এটা এক্সট্রা ইনফরমেশন, এটা সম্পর্কে এটা হয়ে গেল এক্সট্রা ইনফরমেশন। তো ক্লিয়ার হয়ে গেল। দেখো সাবজেক্ট আমাদের চলে এলো। তো এই ব্যাপারগুলোকে একটু বোঝার চেষ্টা করো, দেখবে খুব ইজি হবে। খুব, যে কোনো রকম তোমরা দেখবে বড় থেকে বড় সেন্টেন্স হলো তখন 3 লাইন হোক 2 লাইন হোক, ইজিভাবে ব্রেক করা শিখে গেলে খুব ইজিভাবে লিখতে পারবে। তো দ্য পোস্ট অফ আ প্রফেসর ইন সংস্কৃত কলেজ ফিল ভ্যাকান্ট। ভ্যাকান্ট মানে আমরা জানি খালি হওয়া। চলে আসি পরেরটাই। অনেকেই এই পদটির জন্য কর্তৃপক্ষকে নানাভাবে অনুরোধ করেন। অনুরোধ নয়, এখানে নানাভাবে ধরাধরি করেন বলে লেখা আছে, দেখবে নানাভাবে ধরাধরি করেন। অনেকেই এই পদটির জন্য কর্তৃপক্ষকে নানাভাবে ধরাধরি করেন। এবার ধরাধরির ইংলিশ এখানে দিয়ে দিয়েছে ক্যানভাস। তো চলো এটাকে লেখার চেষ্টা করি। অনেকেই এই পদটির জন্য কর্তৃপক্ষকে নানাভাবে ধরাধরি করেন। তো ধরাধরি করেনটাই হয়ে গেল আমাদের ভার্ব। ধরাধরি করেন ভার্ব হয়ে গেল। এবার ধরাধরি করার ইংলিশ হচ্ছে ক্যানভাস। ধরাধরি করা মানে কি? নানাভাবে ধরাধরি করা, মানে বিভিন্নভাবে কর্তৃপক্ষের কাছে যাওয়া আর বলা যে ধরাধরি। ক্যানভাস মানে অরিজিনাল মানে হচ্ছে কর্তৃপক্ষের কাছে গিয়ে বলা যে আমার পক্ষে আপনি একটুখানি ভোট দিন, আমার পক্ষে আপনি কিছু বলুন যাতে আমি চাকরিটা পেয়ে যাই বা আমি জিতে যাই, এই সেন্স। ক্যানভাসের অর্থ হচ্ছে এটা। তো চলে আসি, ভার্ব হচ্ছে আমাদের ক্যানভাস। আচ্ছা, কে অনুরোধ করেছিল, কে ধরাধরি করেছিল? অনেকে ধরাধরি করেছিল। তো অনেকেই ধরাধরি করেছিল, তো মেনি হয়ে গেল সাবজেক্ট। কে ধরাধরি করেছিল? অনেকেই ধরাধরি করেছিল। বুঝতে পেরেছি। আচ্ছা, কার কাছে করেছিল? অথরিটিসের কাছে করেছিল, মানে যারা কর্তৃপক্ষ, দ্য অথরিটিস। বুঝতে পারলাম। আচ্ছা, কিসের জন্য ধরাধরি করেছিল? ফর দি পোস্ট। কিসের জন্য? এই পদটির জন্য। তো ফর দি পোস্ট। দেখো মেনি, অনেকেই ধরাধরি করেছিল কাকে? দ্য হুম মানে হচ্ছে কাকে? দ্য অথরিটিসকে। এটা হচ্ছে, বুঝতেই পারছো এটা কি? এটা আমাদের কেমন ধরনের অবজেক্ট? এটা হচ্ছে জীবিত অবজেক্ট, লিভিং অবজেক্ট, তাই এখানে কোনো টু কিন্তু বসলো না। বুঝতে পেরেছি। মেনি মানে দুটো যদি অবজেক্ট থাকতো, যেটা আমি লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম, ব্যাপারটা একটু দেখে নিও ভালো করে, তবে এই ক্লিয়ারিটিটা চলে আসবে। মেনি ক্যানভাসড, অনেকেই ধরাধরি করেছিল কাকে? দি অথরিটিসকে। কিসের জন্য? ফর দি পোস্ট, এই পদটির জন্য। তারপরে রয়েছে নানাভাবে, আর নানাভাবেই না ক্যানভাসের মধ্যে প্রকাশ পেয়ে যাচ্ছে। আর যদি এটা না হয় তো লিখে দাও এখানে ইন ভেরিয়াস ওয়ে, লিখে দাও ইন ভেরিয়াস ওয়েস। তো কোনো অসুবিধার কোনো কিছু নেই, কিন্তু নানাভাবে এটাই ক্যানভাসটার মধ্যেই প্রকাশ পেয়ে যাই সাধারণত। চলে আসি পরের সেন্টেন্সে। পরের সেন্টেন্সকে তোমরা কাজ করো। আচ্ছা, পরের সেন্টেন্সকে একটু বলার আছে। এই সেন্টেন্সটা এখানে কিন্তু শেষ হচ্ছে না, এরপরে এটা রয়েছে। তো আমি দুটোকে ব্রেক করে করেছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। তো এটাকে তোমরা দেখো, বোঝো আর ভাবো যে সেন্টেন্সটা কোথায় কোথায় ব্রেক আছে। আগে পজ করে এটাকে বোঝার চেষ্টা করো। কর্তৃপক্ষ তখন একটু মুশকিলে পড়লেন, কেননা যারা পথটি পাওয়ার চেষ্টা করেছিলেন। তো সবার আগে দেখি সেন্টেন্সটা তো এইটুকুতে ব্রেক রয়েছে। একটা সেন্টেন্স এটুকু রয়েছে, একটা সেন্টেন্স এখান থেকে এটুকু রয়েছে, আর তারপর এর সাথে আরেকটু অ্যাড রয়েছে। তো সবার প্রথমে আমরা কাজ করব প্রথম সেন্টেন্স দ্বারা। কর্তৃপক্ষ তখন একটু মুশকিলে পড়লেন। কর্তৃপক্ষ তখন একটু মুশকিলে পড়লেন। আর মুশকিলে পড়ার ইংলিশ এখানে দিয়ে দিয়েছে, একটা ইডিয়ামস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ইনাফিক্স।
ইনাফিক্স হচ্ছে মুশকিলে পড়া। তো এটা এখানে দেওয়া রয়েছে, এবার ইনাফিক্স দিয়ে আমি এখানে করেছি, অথবা তোমরা বিভিন্ন কিছু দিতে পারো, গট ইনটু আ লিটিল ট্রাভেল দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। তো যেমন দিয়েছে সেই অনুসারে আমরা করার চেষ্টা করি। কর্তৃপক্ষ তখন একটু মুশকিলে পড়লেন, তো পড়লেন হয়ে গেল হচ্ছে আমার ভার্ব। কে পড়লো? কর্তৃপক্ষ পড়লো। বুঝতে পেরেছি। আচ্ছা, কিসে পড়লো, কি হলো কর্তৃপক্ষের? একটু মুশকিলে পড়লেন। তো চলো, কে পড়লেন? দ্য অথরিটিস। আচ্ছা, পড়লেন এটাকে তুমি অয়ারও দিতে পারো, বিকেমেও দিতে পারো, ঠিক আছে, যেটা খুশি দিতে পারো। অয়ার মানে ছিলেন, কিসে ছিলেন? ইনাফিক্স মানে মুশকিলে ছিলেন। বুঝতে পেরেছি। কি ব্যাপারে ছিলেন? অ্যাবাউট দি ম্যাটারে ছিলেন, অ্যাবাউট দ্যাট ম্যাটারও দিতে পারো। অথবা যদি তোমরা একে না চাও দেবে না, তো না দেবে, অসুবিধার কিছু নেই, জাস্ট এটা একটা ফ্লো রেডি করার জন্য আমি এটা দিয়েছিলাম। তোমরা চাইলে দাও, না চাইলে না দাও। আর অয়ার ইনাফিক্সের বদলে তোমরা দাও গট ইনটু আ লিটিল ট্রাভেল। আ লিটিল কেন দিলাম? একটুর জন্য আ লিটিল দিতে পারো, গট ইনটু আ লিটিল ট্রাভেলও দিতে পারো, অসুবিধার কিছু নেই। আর তখন রয়েছে, তখনকে যদি দিতে চাও দেনকে তোমরা এখানেও ইউজ করতে পারো, অথবা দেনকে তোমরা এখানেও ইউজ করতে পারো। দেন দ্য অথরিটিস ওয়ার ইন আ ফিক্স। তারপরে অথরিটিস কিসে পড়েছিল? কিসে পতিত হয়েছিল? একটু মুশকিলে পতিত হয়েছিল, বিপদে পড়েছিল। আচ্ছা, এবার চলে আসি এখানে, কেন বিপদে পড়েছিল। আশা করি আমি যে অপশানগুলো তোমাদের দিলাম অপশানগুলো বুঝতে পেরেছো। যেহেতু এখানে তখন রয়েছে, তাই তখনকে আমি এখানেও দিতে পারি, অথবা এইখানেও দিতে পারি, দ্য অথরিটিসের পরেও দিতে পারি। এরপরে চলে এলো ওয়ার ইনাফিক্সের বদলে কি আমি অন্য কোনো কিছু দিতে পারি? অবশ্যই দিতে পারি, একাধিক কিছু দিতে পারি। এর একটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে গট ইনটু আ লিটিল, ট্রাভেল মানে হচ্ছে পতিত হওয়া, একটু মানে আ লিটিল আমি ইউজ করলাম, আ লিটিল ট্রাভেল। এবার চলে আসি পরেরটাই, কেননা যারা পথটি পাবার চেষ্টা করেছিল। কেননা মানে জানোই তোমরা, বিকজ যারা পথটি পাবার চেষ্টা করেছিল, দোজ হু যারা চেষ্টা করেছিল, যারা চেষ্টা করেছিল, কারা চেষ্টা করেছিল? দোজ হু যারা চেষ্টা করেছিল। কিসের জন্য চেষ্টা করেছিল? পাবার। কি চেষ্টা করেছিল? পাবার। টু গেট মানে পাবার। আগের দিন বলছিলাম না, টু প্লে মানে খেলার, সেরকম ভাবে টু সি মানে দেখার, এরকম টু গেট মানে পাবার। চেষ্টা করেছিল এখানে রয়েছে, চেষ্টা করেছিল কিসের? পাবার। কি পাবার? দ্য পজিশন অথবা দ্য পোস্ট। আশা করি বুঝতে পারলে। তো ব্রেক করতে থাকো, দেখো কত ইজি হয়ে যাবে। বড় থেকে বড় সেন্টেন্সও খুব ইজি। তো সেন্টেন্সটাকে এই পর্যন্ত পড়ি। কর্তৃপক্ষ তখন একটু মুশকিলে পড়লেন, কেননা যারা পথটি পাবার চেষ্টা করেছিলেন, তারা জ্ঞানে গুণে কেউ কারোর চেয়ে খাটো নয়। কেউ কারোর চেয়ে খাটো নয়। তো দেখো, কেউ কারোর চেয়ে খাটো নয় কিসে? জ্ঞানে, মানে জ্ঞানের সাথে যদি কম্পেয়ার করা হয়, কেউ কারোর চেয়ে কম নয়, মধ্য কথা এটাই বলতে চেয়েছে। তো নান অফ দেম ওয়ার ইনফেরিয়ার। কেউই ছিল না খাটো, কেউই ছিল না কম, কেউই ছিল না ছোট। টু কেন বসছে টু? থেকে। কেন বসছে টু? কারণ আমরা জানি ইনফেরিয়ার হোক, সুপেরিয়ার হোক, এদের সাথে কম্প্যারিজন যখন হবে, তখন তারপরে যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে টু প্রিপোজিশন বসবে, সেখানে কিন্তু দ্যান প্রিপোজিশন বসবে না। তো এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখবে। তো নান অফ দেম ওয়ার ইনফেরিয়ার, কেউ ছিল না ছোট। একে অপরের তুলনায়, ওয়ান অ্যানাদার, একে অপরের তুলনায় কোথায় বোঝাচ্ছে? এই টুটা বুঝিয়ে দিচ্ছে তুলনায়। ইন টার্মস অফ নলেজ, কিসের তুলনায়? কোন দিক থেকে? ইন টার্মস অফ নলেজ, নলেজের দিকে, মানে জ্ঞানের তুলনায়। এবার আমি দুটো সেন্টেন্সকে মার্চ করব, ভালো করে বোঝো। এর দুটো তো আমি আলাদা আলাদা করে লিখলাম, এবার মার্চ করব। দেন দ্য অথরিটিস ওয়ার ইন আ ফিক্স বিকজ দোজ হু ট্রাইড টু গেট দ্য পজিশন বা পোস্ট। অয়ার তুমি যদি এখান থেকে এটুকু না দাও তাও চলবে, অয়ার ইনফেরিয়ার টু ওয়ান ইন অ্যানাদার ইন টার্মস অফ নলেজ। এটাকে আমি কেন আলাদা আলাদা করে লিখেছিলাম? যাতে তোমাদের বুঝতে, ব্রেক করতে খুব সুবিধা হয়। তো যদি তোমরা যে তারাটা দেখো, এই শুরুতেই দেখো তারা রয়েছে, কেননা যারা পথটি পাবার চেষ্টা করেছিল, মানে দোষ এখানে দিয়ে দিয়েছি। আর তাহলে যদি এখানে তুমি লিখতে চাও, এর পরেই যদি তুমি লিখতে চাও, তবে কিন্তু আর শুরুর এটা দেওয়ার দরকার নেই, ওয়ার থেকে শুরু করবে। আর যদি তারাকে আলাদা করে লিখতে চাও, তবে নান অফ দেম দাও, কোনো অসুবিধার কিছু নেই। তো ইনফেরিয়ারের সাথে সুপেরিয়ারের সাথে এই জিনিসগুলোর ব্যাপারটা একটু খেয়াল রাখবে তোমরা।
কারণ গ্রামাটিক্যালি দিক থেকে কিন্তু অনেক বেশি। আর ওয়ান অ্যানাদার কেন দিলাম বুঝতেই পারছো, নান অফ দেম মানে অনেকের মধ্যে কম্পেয়ার যখন হবে, অনেকের মধ্যে যখনই কোনো কাজ হবে তখন হচ্ছে ওয়ান অ্যানাদার, দুজনের মধ্যে হলে ইচ আদার। তো এরপরেও কিছু রুলস আছে, কিছু ব্যাপার আছে যেটা বোঝা যায় আর কি, কিছু এক্সট্রা কিছু ডেপথ আছে ইচ আদার আর ওয়ান অ্যানাদারের উপরে, সেটা কখনো সময় হলে বলবো। তো চলে আসি লাস্ট সেন্টেন্সের দিকে। এবার কিন্তু আমি আলাদা করিনি, আগে হচ্ছে আমি দুটো সেন্টেন্সকে আলাদা আলাদা করে লিখেছিলাম, এবার চেষ্টা করো যে টোটাল সেন্টেন্সকে একই সাথে আমরা ব্রেক করব। অবশেষে ঠিক হলো, অবশেষে ঠিক হলো, অবশেষে, ধীরে ধীরে করে বোঝো, অবশেষে এটা একটা ঠিক হলো। কি ঠিক হলো? একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে। খুব ভালো কথা, একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে। এবং আচ্ছা চলো আগে এই পর্যন্ত নিয়ে কাজ করি। তো সবার আগে দেখি অবশেষে, অবশেষের ইংলিশ ইন দ্য এন্ড, বুঝতে পেরেছি, অবশেষে। আচ্ছা ঠিক হলো, ঠিক হলো মানে ঠিক, এটা ঠিক হলো, ঠিক হলো মানে কি, এটা ডিসাইড করা হলো, এটাকে ঠিক করা হলো, ঠিক হলো মানে এটা ঠিক করা হলো। ঠিক তো নিজে নিজে হবে না, এটাকে ঠিক করানো হবে। তো ইট ওয়াজ ডিসাইডেড, এটা হয়েছিল ঠিক করা, এটা ডিসিশন নেওয়া হয়েছিল। কি ঠিক হলো মানে কি, এটা ডিসিশন নেওয়া হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে। কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেয়ার উড বি। এবার ভালো করে বোঝো, লাস্ট ডেতে যেটা আমি বলেছিলাম সেইটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। অবশেষে ঠিক হলো মানে ডিসিশন নেওয়া হলো। ডিসিশন কখন নিয়েছে? অতীতে নেওয়া হয়েছে। কি ডিসিশন নেওয়া হয়েছে? একটি প্রতিযোগিতামূলক একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে। এবার যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে, যখন ডিসিশন নেওয়া হয়েছে তখনই কি প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয়ে গেছে? হয়নি। অতীতের ফিউচারের কথা বলেছে এখানে, একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হবে, এটা ঠিক করা হলো। কি ঠিক করা হলো? প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হবে। তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু ফিউচারে, মানে সেই সময়ে যখন ডিসিশনটা নেওয়া হয়েছিল তখন কিন্তু কমপ্লিট হয়নি। এটা অতীতের ফিউচারকে বোঝাচ্ছে, অতীতে যেটা ফিউচারকে রিপ্রেজেন্ট করছে। আর অতীতে ফিউচারকে রিপ্রেজেন্ট করলে বলেছিলাম না উড বসাবো আমরা, তো দেখো আবার উড বসেছে। তো এতটা সিম্পল, যদি লজিকগুলোকে সামান্যভাবে ধরে নিতে পারো। আর আমাদের ট্রান্সলেশন বেশি থেকে বেশি আসার সম্ভাবনা পাস্টে, প্রেজেন্টেও আসতে পারে, ফিউচার আসতে পারে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু দেখবে আধিক্যটা বেশি পাস্টের রয়েছে। তো ইট ওয়াজ ডিসাইডেড, এটা ডিসিশন নেওয়া হয়েছিল। কি ডিসিশন নেওয়া হয়েছিল? দ্যাট দেয়ার উড বি, সেখানে হবে একটি কম্পিটিটিভ এক্সাম। তো আমি দেয়ারের পরে কেন উড দিলাম? কারণ এটা অতীতের ফিউচার। অতীতের ফিউচার মানে যখন এটা ডিসিশনটা নেওয়া হয়েছিল তখন কিন্তু এক্সামিনেশনটাকে করানো হয়নি, বলেছে হয়েছিল এক্সামিনেশনটা করানো হবে, অতীতে বলা হয়েছিল করানো হবে। তাহলে অতীতের ফিউচার এটা। তো অতীতের ফিউচারের জন্য আমরা কি ব্যবহার করব? উড ব্যবহার করব। এবার উডের পরে কি রয়েছে? দেয়ার উড আ কম্পারেটিভ এক্সাম। শুধু আমরা যদি বলতাম দেয়ার উড আ কম্পারেটিভ এক্সাম, তবে কি ব্যাপারটা ঠিক হতো? একদম ঠিক হতো না, কারণ উড রিপ্রেজেন্ট করছে মোডাল অক্সিলারিকে। আর মোডাল অক্সিলারি মানে এটা হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। আর হেল্পিং ভার্ব হিসাবে যদি কাজ করে তারপরে অবশ্যই একটা মেন ভার্ব থাকা প্রয়োজন। আর এখানে কোনো রকম মেন ভার্ব নেই, তাই আমি এখানে কোন মেন ভার্ব দিয়েছি? বি মেন ভার্ব। যখনই কোনো মেন ভার্ব থাকবে না তখনই আমাদের যে ভার্ব সাহায্য করতে আসে সেটা হচ্ছে আমাদের বি ভার্ব। আর বি ভার্বের কোন রূপে বসবে? ভি0 রূপে বসবে। আর বি ভার্বের ভি0 রূপ স্বয়ং বি ভার্ব কিন্তু। তো এই জিনিসগুলোকে একটু মনে রাখার চেষ্টা করো। তো আমি এখানে লিখেছি, মানে এই পর্যন্ত যেটা লিখেছি, ইন দ্য এন্ড, অবশেষে ঠিক হলো, ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, কি ঠিক হলো? দেয়ার উড বি আ কম্পিটিটিভ এক্সামিনেশন, সেখানে করানো হবে একটি কম্পিটিটিভ এক্সামিনেশন। তো বুঝতে পেরেছি এই পর্যন্ত। এবং ভালো করে চলে আসি, এবং মানে অ্যান্ড, এটা তো আমরা জানি। পরীক্ষকেরা যাকে মনোনীত করবেন তাকেই চাকরি দেওয়া হবে। এবার এটাকে দেখে বলো যে এটা কি লেখা আছে। পরীক্ষকেরা যাকে মনোনীত করবেন, মনোনীত ইংলিশ হচ্ছে নমিনেটেড, মনোনীত হচ্ছে নমিনেটেড। পরীক্ষকেরা যাকে, আবার ইংলিশের দিকে চলে যেও না, কেউ ইংলিশের দিকে নজর দিও না, বাংলায় নজর দাও, তবে গিয়ে কাজ হবে। আগে ইংলিশ দেখে তারপরে বাংলা দেখছো না, আগে বাংলা দেখো, ইংলিশকে দেখো না, পরবর্তী নিজেরকে ভাবাও, তারপরে গিয়ে হচ্ছে ইংলিশ দেখো। পরীক্ষকেরা যাকে মনোনীত করবেন, আচ্ছা মনোনীত কে করবে? পরীক্ষকেরা করবে। তাহলে কোনো একজনকে মনোনীত করা হবে কার দ্বারা? পরীক্ষকের দ্বারা। আর তাকেই কি করা হবে? তাকেই চাকরি দেওয়া হবে। কার দ্বারা? পরীক্ষকের দ্বারাই। বুঝতে পেরেছি ব্যাপারটা?
তো চলে আসি এখানে, মানে পরীক্ষক সিলেকশনটা দেবে। তো পরীক্ষক যাকে মনোনীত করবেন, তো তোমরা যা খুশি দিতে পারো, তোমরা ডাইরেক্ট পরীক্ষকের সাবজেক্ট হিসাবে কাজ করতে পারো, অথবা যদি চাও যে এটা প্যাসিভ ভয়েসে লিখবে সেটাও লিখতে পারো। আমি এখানে প্যাসিভে লেখার চেষ্টা করেছি। তাহলে যাকে মনোনীত করবেন, যাকে, যাকে মানে একজনকেই, তো তো একটাই পোস্ট খালি ছিল, তো দ্য ওয়ান, একজন, যাকে, হু উড বি নমিনেটেড, যাকে নমিনেটেড করা হবে। দেখো নমিনেট করা কি হয়ে গেছে? নমিনেট করা কিন্তু হয়নি, তার মানে এটা অতীতের ফিউচার, এটা ডিসিশন নেওয়া হয়েছিল। তো এটা দেখো এর ফিউচার, আর এটা হচ্ছে এর ফিউচার, বুঝতে পেরেছি? তো দুটোই কিন্তু অতীতের ফিউচার, এমনকি চাকরি দেওয়াটাও অতীতের ফিউচার। তাহলে এখানে সমস্ত জায়গায় আমরা কি ব্যবহার করব? উড ব্যবহার করব, এটাই বেশি প্রেফারেবল। তো চলে আসি, অ্যান্ড ওয়ান হু উড বি নমিনেটেড, দেখো বি ভার্বের সাথে কি আছে? V3 রয়েছে। এবার একখানা জিনিস তোমাদের মনের মধ্যে আসতে পারতো যে স্যার এখানে বি ভার্ব আপনি কেন আনলেন? বি ভার্ব তো দেওয়ার দরকার নেই, কারণ উডের পরে তো V3-র উডের পরে তো মেন ভার্ব রয়েছে। তবে সেটা টোটালি কিন্তু রং। ভালো করে দেখো, উডের পরে যদি নমিনেটেড লিখি তবে কি সেটা ঠিক আছে? একদম ঠিক নেই, কারণ উডের পরে যে ভার্ব বসে সেটা V0 ভার্ব বসে। উডের পরে কোন ভার্ব বসে? V0 ভার্ব বসে। আর প্যাসিভে করতে গেলে অবশ্যই কি ভার্ব আনতে হবে? বি ভার্ব আনতে হবে। তাই এখানে বি ভার্ব বসে গেল, আর উডের পরে বি ভার্ব বসলো, আর বি ভার্বের পরে কি বসলো? V3 বসলো। তবে এটা প্যাসিভের কনস্ট্রাকশন হলো, মোডাল ভার্বের কনস্ট্রাকশন ঠিক থাকলো, আর হচ্ছে দেখো বি ভার্বের কোন রূপ বসলো? বেস ফর্ম বসলো। তো টোটাল সমস্ত কিছু একেবারে 100% ক্লারিটি চলে এলো। তো দ্য ওয়ান হু উড বি নমিনেটেড, তো যাকে মনোনীত করা হবে, কার দ্বারা? বাই দ্য এক্সামিনার, পরীক্ষকের দ্বারা যাকে নমিনেটেড করা হবে তাকেই চাকরি দেওয়া হবে, তাকেই। ইংলিশ তো দেওয়াই রয়েছে, ওয়ান হু, ওয়ানের ইংলিশ তো প্রথমে লিখে দিয়েছি ওয়ানকে, আর লেখার দরকার নেই। উড বি গিভেন, দেওয়া হবে, কি দেওয়া হবে? উড বি গিভেন মানে দেওয়া হবে, প্যাসিভে বি ভার্বের পরে V3, কি দেওয়া হবে? চাকরি দেওয়া হবে, দ্য জব। তো আশা করি বুঝতে পারলে সেন্টেন্সটা একটু বড় ছিল। তো দেখো যদি ব্রেক করতে থাকো তো কোনো সেন্টেন্সই বড় কিন্তু মনে হবে না খুব একটা, কিন্তু এটা হচ্ছে ধীরে 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 করে গ্রোথ হবে, ব্যাপারটা ধীরে ধীরে করে গ্রোথ হবে। এমন নয় যে হট করে একদিনে গ্রোথ হয়ে যাবে, না, ছোট ছোট। এই কারণে দেখবো আমি প্যাসেজ খুব বেশিরভাগ সময় আমি যে প্যাসেজগুলো আনি খুব ইজি প্যাসেজ। অবশ্যই বড় প্যাসেজে আসবো, একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য যে না ধরতে পারে তবে তো চলবে না। ধৈর্য ধরে যে কোনো কিছু দেখবে, আমার যে কোনো কিছু শুরুতে খুবই সিম্পল মাত্রায় ছিল, মানে সেটা রিপোর্ট রাইটিং দেখো, প্রেসি দেখো। তো এটা আমরা হচ্ছে ট্রান্সলেশন তো এখনও বেশি যায়নি, মাত্র নাম্বার 6 হচ্ছে হয়তো এটা আমাদের। তো এখন তো ইজি মানেরই করব, তো ইজি মানের করতে 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 করতে, কারণ একটা লেভেল আছে, একটা লেভেল আছে, যে ওয়েতে যদি শেখানো হয় তবে একজন খুব ভালোভাবে সেই জিনিসটা শিখতে পারবে মানে সে এই ব্যাপারটাকে, প্রসেসটাকে রপ্ত করে নেবে। এমন নয় যে সে বাংলাটার হচ্ছে ইংলিশকে মুখস্থ করে ফেলবে, এমন যেন না হয়। তো যাই হোক, ব্রেক করা শেখো খুব ভালোভাবে। আর এটাও বলে দিই, এমন নয় যে এটাই বেস্ট ট্রান্সলেশন হয়েছে, এর থেকে অনেক ভালোভাবে ট্রান্সলেট করা পসিবল। তো সেটাকেও তোমরা ট্রান্সলেট করার চেষ্টা করো, বিভিন্নভাবে ট্রান্সলেট করার চেষ্টা করো। আর এটা পিকেদের সরকারের 89 নাম্বার 2014 বা 15 সালের এডিশনের এটা।